দর্শকের হাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আপনারা জানেন যে এখন অন্তর্বর্তী সরকারের হাতে দেশ, এখনও নানা চ্যালেঞ্জের মুখে অর্থনীতি, পোশাক খাত, পাশাপাশি অন্তর্বর্তী সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার। প্রতিদিনই নতুন নতুন সংকটের মুখে আসলে পড়তে হচ্ছে এই সরকারকে। আমরা সব বিষয়ে আলোচনা করতে চাই, আন্তর্জাতিক বিষয়গুলো তুলে আনতে চাই আলোচনা। আমাদের সঙ্গে আজকে একজন গুরুত্বপূর্ণ অতিথি আছে, শুরুতে তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে আছেন অধ্যাপক ডক্টর এম এম আকাশ, চেয়ারম্যান ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ডক্টর এম এম আকাশ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। শুরুতেই নতুন বাংলাদেশের নিয়ে আপনার একটা লেখা দিয়ে শুরু করতে চাই। আপনি সম্প্রতি কলাম লিখেছেন, সেখানে আপনি বলছেন যে ভূ রাজনীতির নতুন উদীয়মান বন্ধুত্ব ও শত্রুতা, এবং সেই জায়গাটাই যতটুকু বুঝতে পারলাম যে আমাদের সঙ্গে মার্কিনীদের পুরাতন শত্রুতা ছিল এবং ভারতের সঙ্গে অনেক ভালো সম্পর্ক ছিল, এখন সেই জায়গাটা একটু বদলেছে। এই জায়গাটা একটু খোলাসা করতে চাই, মানে নতুন বাংলাদেশে নতুন উদীয়মান বন্ধুত্ব শত্রুতার বিষয়টা। আচ্ছা, আপনারা জানেন যে আগের যে সরকার ছিলেন, জি, শেখ হাসিনার সরকার, তারা তো প্রকাশ্যেই কয়েকবার বলেছে, প্রধানমন্ত্রী নিজেই বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতায় থাকতে দিতে চান না। জি, এবং একটা সময় তো পরিষ্কার করেই তিনি বলেছিলেন আর কি, যদিও এটা মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করে নেয়নি, যে 2019 সালে সম্ভবত তিনি বলেছিলেন, না 2023 সালে বোধহয় সম্ভবত তিনি বলেছিলেন যে যদি সেন্ট মার্টিনস দ্বীপ আমি লিজ দিয়ে দিই আমেরিকার কাছে, তাহলে আমাকে 24 সালের নির্বাচনে তারা রাখবে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র কথাটা উচ্চারণ করেননি, উচ্চারণ করেছিলেন একজন শ্বেতাঙ্গ আমাকে বলেছে। পরবর্তীকালে এটা নিউজ যেসব বার হয়েছে তাতে বলা যায় যে এটা ইন্ডিকেট করে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝাচ্ছেন। সুতরাং এ কথা ঠিক যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তখন খারাপ ছিল। এখন আপনি লাস্ট যে 79তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর ইউনূস গেলেন, এটাকে যদি এখনকার সরকার আমরা বলি, অন্তর্বর্তীকালীন সরকার, তো সেখানে তো আমরা দেখলাম মানে ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেন, তার সঙ্গে তার যে ছবি প্রকাশিত হয়েছে এবং তারপরে যেসব মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ আলোচনা তার হয়েছে, তা থেকে খুব স্পষ্টই বোঝা যায় যে ব্যাপারটা এটা না যে মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে চান না, বরং এটাই যে সর্বপ্রকার সহযোগিতা তারা দিবেন এই প্রতিশ্রুতি দিয়েছে। সুতরাং ভূ রাজনীতিতে একটা পরিবর্তন হয়ে গেছে, আমেরিকার সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হয়েছে। আর ভারতের প্রশ্নে আমরা দেখলাম যে ভারতে শেখ হাসিনা পলায়ন করে গিয়ে আশ্রয় নিলেন, তো তখন তাকে ফেরত আনার কথা বলল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু মোদি সরকার সে ব্যাপারে খুব একটা সাড়া দিচ্ছেন না এখন পর্যন্ত। মোদির সঙ্গে বৈঠকটা হয়নি। বৈঠকটি আর ওই 79 অধিবেশনে মোদি সরকার গিয়েছিলেন, কিন্তু ইউনূস সাহেব সেখানে গিয়ে তার সঙ্গে বৈঠক করার আগেই তিনি চলে এসেছেন। সেটি অবশ্য ভারতের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে সময়ের কারণে। কিন্তু আরেকটা জিনিস আপনি দেখতে পাবেন যে ইলিশ মাছের কূটনীতি যেটা, সেটাও অনেকে এইভাবে ব্যাখ্যা করে যে আমরা একটু শীতল, আবার মানে পরে অবশ্য আবার ইলিশ মাছ রপ্তানি শুরু হয়ে গেছে দুর্গাপূজা। স্যার, এই জায়গাটাই একটু মানে এটার ধরেন ভারতের সঙ্গে আমাদের যে এখন একটা সম্পর্ক, যেটি অনেক বেশি সুসম্পর্ক বলা যাবে না, আগের সরকারের সঙ্গে যেটি ছিল, এটির প্রভাব সম্পর্কে একটু আপনার মানে অর্থনীতি একের সঙ্গে মানে সামগ্রিক বিশ্লেষণ জানতে চাই। ভারত বাংলাদেশের এখন যে সম্পর্ক, এটির প্রভাব সামনে কেমন হতে পারে? এটার দুটো ব্যাপার আছে। একটা হলো যে আমাদের হোল বাংলাদেশকে নিয়ে চীন, ভারত, রাশিয়া এবং আমেরিকার টানাটানি আছে। আমেরিকা চাচ্ছে যে আমরা যাতে চীনের দিকে না ঝুঁকে যাই, ভারতও চাচ্ছে আমরা যাতে চীনের দিকে অতটা না ঝুঁকি। কিন্তু ভারত আবার আমেরিকা এবং ভারতের এক্সিস বা অক্ষশক্তি দিয়ে আমাদেরকে এক জায়গায় নিয়ে যেতে চাচ্ছে না, বলছে যে আমেরিকা দূরেই থাকুক, ভারত আর বাংলাদেশ মিলে চীনের বিরুদ্ধে থাকুক, বা চীনের সঙ্গে মিলে। এখানে ভারতে আমি দুই রকম প্রবণতাই দেখি। একটা প্রবণতা আছে লুক ইস্ট প্রবণতা,
মানে আমরা পূর্বাংশের লোকেরা একত্রিত থাকি, বা এশিয়া ফর এশিয়া, সেই প্রবণতার ভারতের সরকার পরিবর্তন হলে এই প্রবণতার পরিবর্তন হয়। তো মোটামুটি ভারত চায় বাংলাদেশ এবং তার আশেপাশে নেপাল, ভুটান এদেরকে নিয়ে দেশে থাকুক। তো সেই হিসাবে আবার চীনের সঙ্গেও আমাদের একটা সম্পর্ক আছে, বিশেষ করে চীন যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ করেছে, তাতে তারা ভারত বাংলাদেশ সহ একটা যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চায়, বঙ্গোপসাগরে বন্দর গড়ে তুলতে চায়, আমাদের দেশে বন্দর গড়ে তুলতে চায় এবং সেই বন্দরগুলোর মধ্যে যোগাযোগ রাখতে চায়। আবার আমেরিকা চায় না যে এই বন্দরগুলো চীনের সাহায্য নিয়ে হোক। ভারত আবার চায় যে আচ্ছা যদি হয়ও বন্দর তৈরি, তাহলে ভারত, চীন, জাপান সব মিলিয়ে তৈরি হোক। সুতরাং এখানে বৈদেশিক নিয়োগ, পুঁজি বিনিয়োগ, তারপর বন্দর নির্মাণ, বড় বড় ইনফ্রাস্ট্রাকচারে চীনের টাকা আসা না আসা, এবং এই যোগাযোগের মাধ্যমে একটা পার্ট অফ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হওয়া, স্ট্র্যাটেজিক পার্টনার হওয়া। ভারতের সঙ্গে তো আমরা আছি, চীনের সঙ্গেও যদি হয়ে যায় তাহলে সেইটা চীন ওয়েলকাম করবে। আবার আমেরিকা চাইবে স্ট্র্যাটেজিক পার্টনার তার সঙ্গে। এই টানাপোড়েনটা এখন বাড়বে। আর বিশেষ করে ইউনূস সরকার তো টেম্পোরারি, তারা চলে গেলে কোন সরকার আসবে? ধারণা করা হয় যে বিএনপি, জামাত, এই রাজনৈতিক শক্তিগুলো অনেক প্রবল, তারা আসবে। তাদের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক আগে ভালো ছিল না, বিশেষ করে 10 ট্রাক অস্ত্র নিয়ে তারেক রহমানের এই জায়গাটি স্যার যেটি জানতে চাই, এর মধ্যে নিশ্চয়ই আপনি জানেন যে বিএনপি মহাসচিবের সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিএনপি অফিসে গিয়েছেন, সেখানে আলোচনা হচ্ছে এবং তারপরে বিএনপি মহাসচিব বলেছেন যে বরফ গলতে শুরু করেছে, সামনে ভবিষ্যতে আরো ভালো সম্পর্ক ভারতের সঙ্গে হবে। আমি একটু জানতে চাই যে এখন যে ভারত বাংলাদেশ যে সম্পর্ক, ভারতের অবস্থান আসলে বদলাবে কিনা, নাকি ভারত এরকমই থাকবে? ভারতের প্রধান স্টেক বা প্রধান চাওয়া বাংলাদেশের কাছ থেকে হচ্ছে যে তার যে 7 বনের রাজ্য, সেই 7 বনে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলো হচ্ছে, তাদের হিন্টারল্যান্ড হিসাবে বাংলাদেশ সেই বিদ্রোহীদের আশ্রয় দিবে না, প্রশ্রয় দিবে না। আমি দেখলাম যে মির্জা ফখরুল বলেছেন যে আমরা সেটা দিব না। কিন্তু যেহেতু মির্জা ফখরুল বিএনপির প্রধান নেতা নয়, প্রধান নেতা হচ্ছে তারেক রহমান, এখন পর্যন্ত যা আমরা দেখি সেই জায়গায় তারেক রহমানের বিরুদ্ধে মামলা আছে যে ওই 10 ট্রাক অস্ত্র সে এটার সঙ্গে জড়িত ছিল। সুতরাং ওই মামলাটা সত্য না মিথ্যা এটা না জেনে তো ভারত কোনো সিদ্ধান্ত নেবে না। জি, আমি একটু এখন যে যুক্তরাষ্ট্রের যে সম্পর্কের কথা বলছিলেন, সেই জায়গাটাই অনেক বিষয়, এই যে জো বাইডেনের সঙ্গে বৈঠক হচ্ছে, সেখানে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক কিন্তু অনেক বিষয় সামনে এসেছে, রোহিঙ্গা সংকট, অর্থনৈতিক সংকট পুনরুদ্ধার, সংস্কারের বিষয়। কতটা সহযোগিতা আসলে পাওয়া যাবে? কারণ রোহিঙ্গা সংকটের জায়গায় ভারতের ইনভলভমেন্ট, মিয়ানমার, চীন, সেই বিষয়গুলো আসলে কতটা সলভ করা সম্ভব হবে বলে মনে হয়? কারণ এখনও তো আমাদের বিস্ফোরা আসলে রোহিঙ্গা সংকট। হাসিনার আমলে তো সেই একই কথা ছিল যে রোহিঙ্গা সংকটে আমরা বিদেশ থেকে সাহায্য চাই। জি, কিন্তু শোনা যাচ্ছিল যে একটা রাখাইন রাজ্য তৈরি করা যায় কিনা রাখাইনদের নিয়ে, সেই ধরনের সমাধানে তো বাংলাদেশ যেতে পারবে না। এখন সেই ধরনের সমাধান যদি যুক্তরাষ্ট্র চায় তাহলে সেটা হবে না। অথবা যদি যুক্তরাষ্ট্র চায় যে সেন্ট মার্টিনসে কেন্দ্র করে একটা অবস্থান, বঙ্গোপসাগরে একটা অবস্থান, যাতে মালাক্কা প্রণালী দিয়ে চাইনিজ জাহাজ যেতে না পারে, তাহলেও তো সেখানে অংশগ্রহণ করা বাংলাদেশের পক্ষে কঠিন হবে। আর বৈদেশিক সাহায্যের ব্যাপারে ইমিডিয়েটলি বাংলাদেশের তো বৈদেশিক সাহায্য ওয়ার্ল্ড ব্যাংক, IMF দিতে রাজি আছে, সুতরাং সেটা সে পাবে। কিন্তু যেটা এবার আলোচনায় একটা ইন্টারেস্টিং বিষয় আমি দেখলাম, এটা ডক্টর ইউনূসের যে ফেসবুক বা ওয়েবসাইটে, যেটা পার্সোনাল ওয়েবসাইট, সেখানে প্রথম আলো বলল যে ওখানে আলোচনার মধ্যে একটা আলোচনা হয়েছে বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারের আলোচনা। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি সাহায্য করে সেটা আমি জানতে আগ্রহী, কিন্তু এটা এর চেয়ে বেশি কিছু এখন পর্যন্ত জানা যায়নি। স্যার, এই জায়গাটা মানে একজন অর্থনীতিবিদ হিসেবে জানতে চাই, বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া এবং আসলেই কতটা সম্ভব? বাংলাদেশ সরকার তো অন্তর্বর্তী আশা দেখাচ্ছে এবং আমরা শুনছি যে একটা অংশের টাকা ফেরত আসবে এবং সব পক্ষ কিন্তু বলছে, IMF বলেন, বিশ্বব্যাংক, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সবাই বলেছে যে তারা সর্বাত্মক সহযোগিতা করবে। সম্ভব কিনা আসলে?
বিদেশি যে রাষ্ট্র যদি তাদের আইনের মধ্যে এটা পারে তাহলে করতে পারে, এবং সেই ধরনের একটা যে সম্ভব সেটা আমরা কোকোর অর্থ যেটা সিঙ্গাপুর থেকে এসেছিল সেটা থেকে দেখি। তো সেই ধরনের আইন যুক্তরাষ্ট্রে আছে কিনা, এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে সাধারণত বিদেশে যদি কোনো ডলার, বিপুল পরিমাণ ডলার যায় এবং বৈধভাবে সেখানে তারা বিনিয়োগ করে, তাহলে আনটিল অ্যান্ড আনলেস যিনি বিনিয়োগ করেছেন তিনি কোনো ক্রাইম করেছেন এটা প্রমাণিত না হয়, ততক্ষণ পর্যন্ত তো উনি যুক্তরাষ্ট্র সেই সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে না। ক্রিমিনাল অপরাধটা আমাদের সাইড থেকে প্রমাণ করতে হবে, ওটা করতে পারলে হয়তো সেটা করা সম্ভব। এখানে যে বিচার প্রক্রিয়া সেগুলো সম্পন্ন হওয়ার পরে যিনি আসলে পাচার করছেন তিনি এখানে কনভিক্টেড হবেন, তারপরে ওটা আসামি, ইন্টারন্যাশনাল আসামি, আমাকে ফেরত পাঠাতে হবে। তাও ফেরত পাঠানোর সময় সেই সম্পদটাকে লিকুইড করে তাকেই সেটা লিকুইড করে নিয়ে আসতে হবে। ওটা তার মাধ্যমেই ওটা আনতে হবে, কারণ তাকে তো যদি আপনি আসামি করতে পারেন এবং ধরতে পারেন এবং তারা যদি পাঠিয়ে দেন, তখন তো তাকে ওইখানকার সম্পদের কি পরিণতি হবে এটা নিয়ে তার সঙ্গে ওদের একটা বেশ জটিল। কারণ ওদের আইনে যদি থাকে যে কোনো ক্রিমিনাল টাকা এখানে পাঠিয়েছে এবং তার সেই টাকাটা তার শাস্তির সঙ্গে সঙ্গে তার মাধ্যমে ওই দেশে ফেরত দিতে পারা যাবে, কিন্তু সেটা মনে হয় না। কারণ তারা তো সে তো বলবে যে এখানে তো আমি করি নাই, আমার ভাই বোন, আমার বউ করেছে। বাংলাদেশের ধরেন ব্যাংক তো ফাঁকা একরকম, কিছু কিছু ব্যাংক, তারপরে ধরেন আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী আছেন তাদের মানে কারো দেখা গেল যে সাবেক ভূমিমন্ত্রী তিনি তো শত শত বাড়ির মালিক বাইরে, দেশের বাইরে। হ্যাঁ, তো এগুলো তো অলমোস্ট প্রমাণিত হয়ে যাচ্ছে দেশে এবং কনভিক্টেড হওয়ার সুযোগ সম্ভাবনাও আছে। এখন আমি সেই জায়গাটাই মানে বহির্বিশ্বের উদাহরণ কি আছে যে আসলে অন্য কোনো দেশে? আমি খালি ওই কোকোর উদাহরণটা জানি, কোকোরটা কেমনে হলো সম্ভব আপনি বলছেন। কোকোরটা দেখে আমি বলছি, কিন্তু আমি ওখানকার আইনি প্রক্রিয়াটা জানি না। জি, এই জায়গাটাই ওই যে রোহিঙ্গা সংকটের জায়গাটা একটু আরেকটু জানতে চাই। আর সেই জায়গাটাই সংকটটা তো বহুমাত্রিক, আসলে এটা আমাদের বার্মার সঙ্গে বসে সমাধান করতে হবে, বাইরের হস্তক্ষেপে এই সমাধানটা হবে না। বার্মা যদি আমাদেরকে, এবং বার্মার উপর যাদের প্রভাব আছে ভারত এবং চীন, তা আমেরিকার তো সেই প্রভাব নেই যতদূর জানি। যদি না থাকে তাহলে ভারত এবং চীনের মাধ্যমে তাদের সঙ্গে বা রাশিয়ার মাধ্যমে একটা করতে হবে। আর আমেরিকা বা পাশ্চাত্য ইউরোপ আমাদের যেই সাহায্য করতে পারে, যে রোহিঙ্গা আসার কারণে আমাদের উপর যে অর্থনৈতিক বোঝা, এটা অলরেডি তারা করছে, জাতিসংঘ করছে, ওরা নানা রকম এনজিওর মাধ্যমে করছে, সেটুকু করতে পারে। স্যার, আমরা একটু পোশাক খাত নিয়ে আলোচনা করতে চাই। অর্থনীতির একটা বড় মেরুদণ্ড বাংলাদেশের। এখন যে অবস্থা দেখছেন এবং বাংলাদেশের ব্যবসায়িক যে বাস্তবতা দেখছেন, অর্থনীতি পুনরুদ্ধার কতটা সহজ কঠিন বলে মনে হয়? এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিভিন্নভাবে উস্কানি দেওয়া হচ্ছে, যে কারণে এখনও এই অস্থির পরিবেশ বিভিন্ন দিন, আজও কিছুক্ষণ সকালে আপনার আশুলিয়ার রাস্তা অবরোধ করা হয়েছিল পোশাক শ্রমিকরা নানা দাবিতে। যেটা বলা হচ্ছে যে যেসব মালিকরা বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সচিবালয়ে বৈঠক ছিল, তারা আসলে পালিয়ে গেছে বেতন না দিয়ে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। আজকে সেনাবাহিনীর মধ্যস্থতায় সড়ক অবরোধ প্রত্যাহার করেছে শ্রমিকরা। মানে বলা হচ্ছে আসলে কেটে যাচ্ছে, কিন্তু কেটেও আসলে কাটছে না অস্থিরতাটা। না, তার কারণ হলো শ্রমিকদের একটা পক্ষ, তাদের একটা ইন্টারেস্ট। তাদের ইন্টারেস্ট খুব বেশি কিছু না, একটা আপনি বলেছেন যে বকেয়া বেতনটা আমাকে দিতে হবে, এটা ন্যায়সঙ্গত ইন্টারেস্ট। আরও একটা জিনিস আমি জানি যে প্রথমে যখন এই গভর্নমেন্ট ক্ষমতায় আসে তখন একটা 18 দফা চুক্তি শ্রমিক মালিক সরকারের মধ্যে হয়েছিল। এখন শ্রমিকদের অভিযোগ হচ্ছে যে 18 দফা চুক্তির মালিকরা, সরকারের কথা বলছেন, বলছেন মালিকরা এটা পালন করছে না। সেই জন্য যেখানে যেখানে খুবই খারাপ অবস্থা তাদের, যে মজুরি বকেয়া আছে অথবা মালিকরা যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল দিচ্ছে না, সেখানে তারা বিদ্রোহ করছে। এখন আপনি একটু আগে বললেন যে সেটা মালিক নাই, পালিয়ে গেছে, তাহলে ওই কারখানা চালু হবে না বা প্রতিশ্রুতিও পালন হবে না। তাহলে এই শ্রমিকদের অবস্থা কি হবে? এবং এটা তো তারা যদি এখন এই আকরার বাজারে তারা যদি বসে পড়ে, তাহলে তো তারা
না খেয়ে মারা যাবে। সেই কারণে এই সংকট সমাধানের জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে, সরকারকে রেশনের ব্যবস্থা করতে হবে, তাদের একটা আপৎকালীন সময় ওই কারখানা চালানোর ব্যবস্থা করতে হবে। যেমন বেক্সিমকোর কারখানা বা যেমন অন্যান্য যেসব পলায়নকারী লোকের কারখানা, ওগুলো তো চালানোর দায়িত্ব সরকারকে নিতে হয়েছে, সরকার যে কোনোভাবেই করছে। যেসব ব্যাংক চলে গেছে, একদম ফর্সা হয়ে গেছে, সেখানে তো টাকার ব্যবস্থা করতে হয়েছে, প্রথমে চায়নি কিন্তু এখন করতে হয়েছে। সুতরাং এখানেও সেরকম, বিশেষ করে 18 দফা চুক্তি যেটা এই সরকার এসে করেছে, তার তো একটা প্রমিস তাকে রক্ষা করতে হবে। এখন ইম্প্যাক্টটা কি এই যে বাস্তবতার মধ্যে? এখন হলো যে মানে শ্রমিকরা বলবে যে অন্তত আমাকে বাঁচিয়ে রাখো, এবং বাঁচিয়ে রাখার মতো মজুরিটা দিতে হবে। যেহেতু দ্রব্যমূল্য অনেক বেড়ে গেছে, 13%, মানে ডাবল ডিজিটের ইনফ্লেশন, সুতরাং তাদের আগের যে নিম্নতম মজুরি ছিল সেটা দিয়ে তাদের চলবে না। সুতরাং এখানে মজুরিও একটা করতে হবে, কিন্তু অন্যদিকে আবার মালিকরা এটা করতে রাজি হচ্ছে না। সুতরাং এটা একটু কঠিন, এই প্রবলেমটা সহজে দূর হবে না। সরকার পক্ষ একটা রেশনিং এর ব্যবস্থা যদি করতে পারে তাহলে কিছুটা শান্তি ফিরে আসতো। অর্থনীতির ইম্প্যাক্ট কেমন যদি এই বাস্তবতা চলতে থাকে? আসলে এই বাস্তবতা চলতে থাকলে অর্থনীতিতে অবস্থা খারাপ। যদিও রেমিটেন্স, সরকারের উদ্যোগের ঘাটতি দেখছেন, সরকার তো চেষ্টা করছে, সরকার চেষ্টা করেও সরকারের কাছে তো মানে কারখানা চালানোর বুদ্ধি নেই। কারখানা তো চালাতে হবে শ্রমিক এবং মালিক এবং ম্যানেজার দিয়ে, সেইটা তো সরকার কেমনে করবে? সুতরাং সরকারকে ওখানে বসে দরকার হলে এরকম করতে পারে যে একটা পার্টিসিপেটরি কমিটি তৈরি করতে পারে। আপনাকে মনে হয় স্যার অন্তর্বর্তী সরকার মানে দায়িত্ব নেয়ার পরে যতটা স্বস্তি আসবে মনে হয়েছিল, সেই সরকার কি আসলেই ততটা স্বস্তি পাচ্ছে বা স্বস্তি দিতে পারছে কিনা? না, সেটা তো পাচ্ছে না, নানাভাবে উস্কানি, ষড়যন্ত্র। দুই কারণে পাচ্ছে না। একটা হলে যে আগের যেই অপশক্তি ছিল সেটা অপসৃত হয়েছে, কিন্তু সেই জায়গায় বিকল্প শক্তি, সৎ বিকল্প শক্তি তৈরি হচ্ছে না। হয় অপসৃত শক্তি পালিয়ে এখানে একটা শূন্য অবস্থা বিরাজ করছে, অথবা ওখানে আরেকটা দখলদারি ঢুকে সেখানে প্রবলেম ক্রিয়েট করছে। সব মিলিয়ে একটু সময় সাপেক্ষ ব্যাপার। আসলে সরকার কি আর একটু কঠোর হওয়ার দরকার মনে হয় নাকি? সরকার নমনীয় মনে হয় এখন পর্যন্ত? কতগুলো মানে প্রথমত যারা দরিদ্র এবং নিচের দিকে অসহায়, তাদের জন্য সোশ্যাল সেফটি নেট সরকারের তৈরি করা দরকার। আর যারা ওই দখল করছে, বিশৃঙ্খলা করছে, তাদের জন্য কঠিন। একটা বিরতি নিয়ে ফিরছি স্যার, বিরতির পরে নিশ্চয়ই বিস্তারিত আলোচনা সুযোগ হবে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। জেড এস আর মিনসাইড পলিটিক্সে ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। দর্শক, আবারও স্বাগত জেড এস আর মিনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান, আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর এম আকাশ। আমরা কথা বলছিলাম 5 আগস্টের পরের কূটনীতি, বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন মহলের সঙ্গে ডক্টর ইউনূসের যোগাযোগ, যুক্তরাষ্ট্র, ভারত সহ নতুন যে সমীকরণের মধ্যে বাংলাদেশ পড়েছে, সেই বিষয়ে আমরা একটু বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গে আসতে চাই, সামনে নির্বাচন নিয়ে একটু আলোচনা করতে চাই। ডক্টর এম আকাশ, আমি একটু জানতে চাই যে সংস্কার কথা বলা হচ্ছিল একেবারেই শুরু থেকেই। এই আন্দোলনের মূলেই আসলে সংস্কার ছিল, যার মাধ্যমে এখন পর্যন্ত যতটা হিসাব 1,500-এর বেশি মানুষ, শিক্ষার্থী জীবন দিয়েছে, গুলির সামনে দাঁড়িয়েছে। বড় আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশ যে সিস্টেমে চলেছে এতদিন, একরকম ফ্যাসিস্ট সিস্টেমে, তার আসলে বদল হওয়া। সেই সংস্কার কাজ আসলে কত দূর? অন্তর্বর্তী সরকার সেই কাজ আসলে শুরু করতে পারলো কিনা? 6টি কমিশনের মধ্যে গঠন হয়েছে। যেটা বোঝা যায় যে এই পুরো আন্দোলনের দুটো উদ্দেশ্য ছিল। একটা হলো যে একটা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা, যেখানে প্রত্যেক মানুষ তার ইচ্ছামতো ভোট দিতে পারবে এবং টাকা বা দুর্নীতি বা মানি মাসল ম্যানিপুলেশন এগুলো মুক্ত একটা নির্বাচন হবে। তো সেটার জন্য একটা নির্বাচনী ব্যবস্থার সংস্কার করতে হবে। আমার মনে হয় এটা একটা সার্বজনীন দাবি। আরেকটা দাবি ছিল বৈষম্যহীনতা। বৈষম্যহীনতা হলো অর্থনৈতিক বৈষম্যহীনতা, দলের ক্ষেত্রে বৈষম্য, একই অপরাধে কারো বিচার হচ্ছে, কারো হচ্ছে না, এবং জনগণ যাতে জনগণের উপরে যদি কেউ অন্যায় করে তাহলে তাকে অ্যাকাউন্টেবল করতে পারে, এবং দুর্নীতি যদি হয় তার ফলে যে বৈষম্য হয় সেই দুর্নীতি যাতে দূর হয়।
তাহলে এই জায়গাগুলোতে কি কোনো সংস্কার হচ্ছে? আমরা একটা জিনিস দেখেছি যে দুর্নীতির ক্ষেত্রে ব্যাংক দুর্নীতি, টাকা পাচার, এগুলোর ক্ষেত্রে যে জায়গাগুলোতে লোক পরিবর্তন হয়েছে সেগুলো মোটামুটি ভালো, এবং দু একটা লোক গ্রেপ্তার হয়েছে। সালমান রহমানের কথা জানি আমরা, এস আলমের কথা আমরা জানি। এখন প্রশ্ন হলো, মানুষকে গ্রেপ্তার করলে তো আর সিস্টেমের চেঞ্জ হয় না, মানুষকে সরিয়ে নিলে তো সিস্টেমের চেঞ্জ হয় না। সুতরাং প্রশ্ন হচ্ছে ব্যাংকিং কমিশন তৈরি করে সমগ্র ব্যাংক ব্যবস্থার সংস্কার, সেটা তো হয়নি শুরু। সেটা তো একটা মানে প্রজ্ঞাপন হয়েছে যে এরকম একটা সংস্কার করা হবে, কিন্তু সেই প্রজ্ঞাপনও বোধহয় করা হয়নি, খালি ঘোষণা দেওয়া হয়েছে। যেটা হচ্ছে যে এরই মধ্যে 6টা কমিশন গঠন হয়েছে, সেই জায়গাটাই নির্বাচন কমিশন, নির্বাচনী সংস্কার কমিশন, দুর্নীতি দমনের সংস্কার কমিশন, এরকম 6টি কমিশন হয়েছে। আমি একটু জানতে চাচ্ছি যে দৃশ্যমান সংস্কার দেখছেন কিনা? না, এটা তো কমিশন বলা হয়েছে যে কমিশনগুলো এরা আসলে এখন কাজ শুরু করেছে গতকাল থেকে, তারা তাদের রিপোর্ট দিবে। তা আমরা 31 ডিসেম্বরের মধ্যে রিপোর্ট এখনো জানি না, সেই রিপোর্ট প্রস্তাব করবে। তারপরে হলো 3 মাস লাগবে, তো এখানেই 90 দিন লাগবে। তারপরে ওই রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে, আলোচনার পর সংস্কার শুরু হবে। সুতরাং সংস্কার তো দুরাস্ত। জি, কতটা চ্যালেঞ্জের মনে হয়? খুবই চ্যালেঞ্জের, কারণ আমি বেশি সংস্কার করতে গেলে পরে অনেকগুলো সংস্কারের সঙ্গে সংবিধানের পরিবর্তন সম্পর্কিত, তাহলে সংবিধান পরিবর্তন করতে হবে। কেউ কেউ তো সংবিধান পুনর্লিখন করতে চাচ্ছেন, কিন্তু আমি মনে করি যে সেটার অধিকার এই অন্তর্বর্তীকালীন সরকারে নেই। ওটা নির্বাচিত প্রতিনিধিদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। না, অনেকে বলছেন যে স্যার এই সরকার তো ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে এই দায়িত্বে এসেছে, এখন এই মোক্ষম সময় সংস্কারগুলো করে ফেলার। না, কিন্তু সংবিধানে যদি হাত দিতে যায় তাহলে এটা বেআইনি হয়ে যাবে। সেই জন্য বেআইনি কাজ করলে কোনো সময় যখন নির্বাচিত সরকার আসবে, এবং আমি যতদূর শুনলাম যে সংবিধান সংস্কারের দায়িত্বটা রাজনৈতিক দলগুলো তাদের কাছেই রাখতে চাইছে নির্বাচন, সেরকম বক্তব্য এসেছেও নির্বাচনের পরে। সুতরাং তবে নির্বাচন ব্যবস্থাটাকে এমনভাবে সংস্কার করা উচিত যাতে নির্বাচনের পরে যে পার্লামেন্টটা গঠিত হবে সেটা একটা অ্যাকাউন্টেবল ট্রান্সপারেন্ট পার্লামেন্ট হয়। সেইটা গঠন করার জন্য যেটুক সংস্কার করতে হবে, আমার মনে হয় না সেটা সংবিধানে হাত দিতে হবে, সেটা নির্বাচন বিধিতে কিছু আইন কানুন প্রণয়ন। যেটা হচ্ছে যে নির্বাচনের সংস্কারের জন্য কথা যদি বলেন, সেখানে ধরেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ছিল, দলীয় সরকার অধীনে নির্বাচনের বিষয়টা সংবিধানেই সংশোধন করে এটা করা হয়েছে। তারপরে প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতার একটা ভারসাম্যহীনতার জায়গার কথা বারবার উঠে এসেছে। এই জায়গাগুলো কি আসলেই এই সরকার মানে সমাধান করে যাবে? এই জায়গাগুলো খুব সামান্য ছোটখাটো কয়েকটা ধারা পরিবর্তন করে যতটুক করা যায় ততটুক, কিন্তু একটা বড় সংস্কার তাদের করতে হবে যে নির্বাচনে যাতে যোগ্য প্রার্থীর মনোনয়ন হয়, এবং সেটার জন্য ওই যে আরপিও যেটা আছে সেইখানে কতগুলো আইন কানুন তৈরি করতে হবে, যাতে একটা যেমন আনুপাতিক নির্বাচন পদ্ধতির কথা অনেকে বলছে, আমার মনে হয় এটা করা যেতে পারে। এটা ওই আরপিও সংশোধন করে আমরা যদি আনুপাতিক নির্বাচনের ব্যবস্থা করি তাহলে কি হবে, তাহলে প্রপোর্শনেটলি ভোট, মানে অনেকগুলো দল পার্লামেন্টে আসবে, তার মানে পার্লামেন্টটা হবে ইনক্লুসিভ, মানে যে দল যত ভোট পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী তত। ধরেন একটা বামপন্থী দল যদি 3% ভোটও পায় তাহলে তার 9টা এমপি থাকবে, একটা পাহাড়িরা যদি 1% ভোটও পায় তাহলে তার 3টা এমপি থাকবে, বিএনপি যদি 40% পায়, এখন কি হয়, এখন 30% ভোট পেয়ে আপনি পুরো পার্লামেন্টে মেজরিটি হয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। এই জায়গাটা তো আকাঙ্ক্ষা আছে যে যা ইচ্ছা যাতে তা না করতে পারে। তার মানে আমরা যদি আনুপাতিক সারা দেশের জনসংখ্যার অনুপাতে যে যতটুকু ভোট পেয়েছে তাকে ততটুকু সিট দিই, তাহলে আমরা একটা ইনক্লুসিভ পার্লামেন্ট পাবো। আরেকটা মানে প্রবলেম সলভ হয়ে যাবে যে আমরা তখন টাকা দিয়ে মনোনয়ন কেনার ব্যাপারটা বন্ধ করতে পারবো, এবং আরেকটা হবে যে পার্লামেন্ট আইন প্রণয়নের জন্য, সুতরাং শিক্ষিত বুদ্ধিমান ভালো ক্যান্ডিডেট যারা তারা আসতে পারবে। আরেকটা হলো যে দলের একাধিপত্যটা আমরা উইনার টেক অল এটা আমরা কমাতে পারবো। সেই কাজটা কিন্তু এই গভর্নমেন্ট করে যেতে পারে, এবং যদি এইটুক করতে পারে আমি বলবো যে অন্য সমস্ত সংস্কার যদি নাও করতে পারে
এই একটা সংস্কার দিয়েই স্বৈরাচারের পুনঃপ্রত্যাবর্তন ঠেকানো যাবে। সেই জায়গায় মানে আমি একটু গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে যে ভোট ব্যবস্থা আসলেই সেই জায়গায় এটি আসলে ভূমিকা রাখবে আপনি বলছেন। হ্যাঁ, কারণ ওখানে তো তখন লোককে বলতে হবে যে এই তিনটা মার্কা দাঁড়িয়েছে, এই ম্যানিফেস্টো, এর এই ম্যানিফেস্টো, এর এই ম্যানিফেস্টো, ব্যক্তি না দলকে ভোট দেবে। হ্যাঁ, দলও না, নীতিকে। এবং ওখানে টাকার প্রতিযোগিতা হবে না, গভর্নমেন্টই, মানে আমরা বলি না যে কি বলে, ডেমনস্ট্রেশনের জন্য গভর্নমেন্টই, একসময় তো তাই ছিল যে টেলিভিশনে রেডিওতে সব দল বক্তৃতা দিত, মানুষ শুনতো। এখন ওটা ওই বক্তৃতা যেমন রেডিও টেলিভিশনে দিবে, তেমনি আবার কনস্টিটিউয়েন্সিতে গিয়েও সম্মিলিতভাবে দিবে, একই মঞ্চে তিন দলের প্রতিনিধি দাঁড়িয়ে তার তাদের বক্তব্য বলবে, তাদের মার্কার কথা বলবে। ভোটের দিন গিয়ে মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে। এটা মারামারিও কমে যাবে। এবং এই যে একটা সাংঘাতিক, এখানে অবশ্য একটা প্রশ্ন চলে আসছে, কেউ কেউ দাবি করছে যে আওয়ামী লীগ এবং 14 দলের প্রার্থীদেরকে ভোটই করতে দিবে না। আমি মনে করি যে সেটা খুব ঠিক হবে না সিদ্ধান্ত। তাহলে এক স্বৈরাচারের, মানে এক সময় তো আওয়ামী লীগ সেটাই করেছে, বিএনপিকে ভোটই করতে দেয়নি। এখন মানে এখন যদি তো অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নেয় যে একটা বড় অংশকে আমরা ভোটই করতে দিব না, তাহলে সেই গণতন্ত্র তো ইনক্লুসিভ গণতন্ত্র হবে না। এই জায়গাটা তো ছাত্র জনতার যেটি বলছেন, যেভাবে আসলে মানুষের মানে মানুষকে গুলি করা হয়েছে, তো মানে অসম্ভব কাজ। বাংলাদেশের মানুষ হয়ে, বাংলাদেশের পুলিশ হয়ে এভাবে মানুষের, শুধু মানুষ না, মানে ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে আসলে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে কনভিক্টেড করার কথা আসছে জোরে সোরে। নিষিদ্ধের কথা এর মধ্যে নিশ্চয়ই আপনি এসেছেন। দল হিসাবে তো কাউকে আমরা নিষিদ্ধ করতে পারি না, আমরা অপরাধীদেরকে ভোট করা থেকে নিষিদ্ধ করতে পারি। আপনি বলছেন যে অপরাধীরা তারা যাতে নির্বাচনে না আসতে পারে। অনেক ধন্যবাদ। যেটি দুর্নীতির জায়গায় আসলে কি করবেন, দুর্নীতি, অর্থ পাচার, এগুলো আসলে কিভাবে রোধ করা সম্ভব স্যার? এটা তো আমরা প্রথমত রন্ধ্রে যেখানে আমরা মানে একটা তো খুব সাধারণ কথা আমরা বলেছিলাম যে ঋণ খেলাপিদের শীর্ষ 100 জনের নামের তালিকা প্রকাশ করে দাও। এটা এক সময় কিন্তু আওয়ামী লীগ আমলে শামস কিবরিয়ার সময় পার্লামেন্টে প্রকাশ করেছিল, কিন্তু তারপরে কোনো ব্যবস্থা হয়নি। এখন তো প্রথম পদক্ষেপ হবে আইডেন্টিফাইং দ্য দুর্নীতিবাজ এবং তাদের বিরুদ্ধে মামলাটা দাঁড় করানো। সেটাই তো হচ্ছে না স্যার। অর্থনীতির একটা শ্বেতপত্র প্রকাশের একটা কমিটি কাজ করছে। আমি গিয়েছিলাম, সেখানে আমি শুনলাম ওখানে তারা খালি অর্থনীতির বর্তমান বেঞ্চমার্কগুলো তৈরি করবে, কিন্তু দুর্নীতি দূর করার জন্য ইনভেস্টিগেশন করে বার করার দায়িত্ব তারা নেবে না। আচ্ছা, তাহলে হওয়া উচিত। ওইটা শ্বেতপত্রের যে অন্য একটা ধারণা ছিল, যেটা 75-এ সাত্তার সাহেব করেছিল খন্দকার মুশতাকের অধীনে, সে অবশ্য আবার মানে দুর্নীতি বার করার নামে পক্ষপাতিত্বপূর্ণভাবে কাজ করেছিল। এখানে তো তা না, এখানে তো দুর্নীতি বার করতে হবে, এবং দুর্নীতি প্রচুর হয়েছে, এবং খবরের কাগজগুলো ঘাটলেই দুর্নীতির খবরগুলো বার হয়ে যাবে। প্রথম আলোকে জিজ্ঞেস করলেই প্রথম আলোর নিউজ ডেস্ক থেকে দুর্নীতির লিস্ট পাওয়া যাবে। প্রত্যেক গণমাধ্যমে তো ওপেন সিক্রেট বিষয়গুলো, প্রতিদিনই আপনি খবরের পাতা দেখলেই। কেন একটা এই সরকারের তো প্রধান দায়িত্ব ছিল ক্ষমতায় যেই তাদের একটা লিস্ট প্রকাশ করা, এবং তাদের নাম, তাদের প্রতিষ্ঠানের নাম, তাদের বিরুদ্ধে অভিযোগ, এবং তাদেরকে বিচারের সম্মুখীন করা, তদন্তের অধীনে তাদেরকে সম্মুখীন করা, এবং সেখানে তাদেরকে দ্রুত শাস্তি দিয়ে দেওয়া। তাহলে এই সরকার অনেক জনপ্রিয়ও হতো। সেই সব কাজ না করে খালি বড় বড় বক্তৃতা দিলে তো হবে না। এবং এই কাজগুলো শুরু করার জন্য কমিশন তো ইম্পর্টেন্ট না, কমিশনের রিপোর্টটা ইম্পর্টেন্ট, এবং রিপোর্টের বেসিসে অ্যাকশনটা ইম্পর্টেন্ট। অর্থনীতিতেই অনেকে বলছেন যে অর্থনীতিতেই যতটুকু কাজ হচ্ছে সংস্কারের এগোচ্ছে, মানে অর্থ উপদেষ্টা, তারপরে বাংলাদেশ ব্যাংক, প্রধান উপদেষ্টা, এদেরকে এগিয়ে রাখছেন। আপনার চোখে আসলে সেরকম পড়ে? না, আমার তো সেটা মনে হচ্ছে না। এরা সামাল দিচ্ছে। এরা একটা অবস্থা তো আসলে খুব বেশি সুখকর না স্যার। সামাল দেওয়া তো আধিকারিক সূত্রে তো তাদের প্রধান একটা প্রশ্ন ছিল যে দ্রব্যমূল্য, এবং এখনো এটা প্রধান প্রশ্ন। জি। এবং আরেকটা হলো ডলার ক্রাইসিস। ডলার ক্রাইসিসে তাদের জন্য সুখবর হলো যে IMF তাদেরকে হেল্পটা করবে, আর আরেকটা হলো যে রেমিটেন্সের প্রভাবটা বেড়েছে ভালো, কিন্তু গার্মেন্টসে আবার কমে গেছে। সুতরাং ওরা আসলে মানে এদিক সামলাতে গেলে ওদিক পাচ্ছে না, চাপের মধ্যেই আছে।
সুতরাং আর দুর্নীতি স্বজনপ্রীতি ওগুলো রোধ করতে গেলে তো মানে ওগুলো দুইজনকে খালি আমরা জানি যাদেরকে ধরে। একটা বিরতি নিয়ে ফিরছি, ফেরার পরে নিশ্চয়ই বিস্তারিত আলোচনা হবে অন্য বিষয়ে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে আবারও জেড এস আর ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। আবারও স্বাগত জেড এস আর ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম এখনকার বাংলাদেশ নিয়ে, আন্তর্জাতিক সম্পর্ক, একই সঙ্গে সামনের বাংলাদেশ নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডক্টর এম এম আকাশ। স্যার, আমি একটু জানতে চাই সামনের প্রধান প্রধান চ্যালেঞ্জ কি দেখছেন অন্তর্বর্তী সরকারের, এবং সময়সীমা নিয়ে বলা হচ্ছে, নির্বাচনের সময়সীমা নিয়ে বলা হচ্ছে 1.5 বছরের একটা সময়সীমা এসেছে, আবার বলা হচ্ছে যে সেটিও আসলে ঠিক না, অন্তর্বর্তী সরকার আসলে নির্বাচনের সময়সীমা নিয়ে এখনও ভাবেনি, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একটু কত দূর নির্বাচন দেখছেন সেটিও একটু জানতে চাই। প্রথমত আমাদের তো দুটো উদ্দেশ্য, একটা হলো বৈষম্য কিছুটা কমানো, আর একটা হলো গণতান্ত্রিক ব্যবস্থাটাকে মেরামত করা। এই দুটো যদি এই সরকার করে যেতে পারে তাহলেই এই সরকারকে ফুল মার্কস দেওয়া যেতে পারে। কিন্তু এটা করার প্রথম চ্যালেঞ্জটা হলো বৈষম্য দূর করতে গেলে দুর্নীতি স্বজনপ্রীতি করে যারা প্রচুর টাকা আহরণ করেছে তাদের কাছ থেকে সেই টাকাটা আদায় করতে হবে, তাদের সম্পত্তিটা বাজেয়াপ্ত করতে হবে। সেটা করতে হলে তাদেরকে চিহ্নিত করতে হবে, লিস্ট করতে হবে, আইনের অধীনে এনে তাদের বিচার করতে হবে, শাস্তি দিতে হবে। এই কাজটা শুরু হয়েছে, আমি বলবো না যে শুরু হয়নি, শুরু হয়েছে, কিন্তু এটা প্রমাণ করে তাদেরকে শাস্তি দেওয়া এবং তারপরে তাদের কাছ থেকে অর্থটা আদায় করে কোষাগারে এনে বাজেটের ঘাটতি পূরণ করা বা যাদের উপর অন্যায় হয়েছে তাদের কাছে সেই অর্থ ফেরত দেওয়া, এই পোর্শনটা এখনো অস্পষ্ট। সুতরাং প্রথম চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে, মানি লন্ডারিং কমিটির মাধ্যমে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এদের পুরো লিস্টটা জাতির সামনে প্রকাশ করা, তাদেরকে আসামি হিসাবে দাঁড় করানো, কাঠগড়ায় দাঁড় করানো। সেটা এখনো হয়নি আমি মনে করি, দু একটা ব্যতিক্রম ছাড়া। জি, আর একটা ছিল নির্বাচন কত দূর দেখছেন আর স্যার? দ্বিতীয়টা হলো যে নির্বাচন কবে হবে। এখন এটা তো ইতিমধ্যেই একটা দ্বন্দ্ব আমরা দেখতে পাই, একটা অসঙ্গতি দেখতে পাই। একটা হলো সেনাবাহিনী যারা এই সরকারকে গঠনের পূর্বে প্রধান ভূমিকা পালন করেছিল, এমনকি কোন রাজনৈতিক দলগুলো আসবে সেই উদ্বোধনী অনুষ্ঠানে সেটাও আমরা সেনাবাহিনীর মুখ থেকেই প্রথম শুনেছিলাম, এবং সেখানে প্রথম নামটা আমরা শুনেছিলাম যুদ্ধাপরাধী একটা দলের। তখনই তো জিনিসটা একটু প্রবলেমেটিক মনে হয়েছে, কিন্তু সেই সেনাবাহিনী বলে দিয়েছে যে 18 মাসের বেশি তারা এক্সপেক্ট করে না। কিন্তু ডক্টর ইউনূস আবার বলেছেন যে তিনি এটা সরকারের কথা নয়। তাহলে এই দ্বন্দ্বটার একটা মীমাংসা হতে হবে, হয় 18 মাসের মধ্যেই তাকে চলে যেতে হবে নির্বাচন দিয়ে, অথবা 18 মাসের বেশি সময় ধরে তাকে নির্বাচনী সংস্কার করতে হবে। স্যার, আপনার মনে হয় এখন যতটা সময় অতিবাহিত হলো এই সরকারের, এখন কি সময় হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটু বলে দেয়া যে তারা এই সময়ের মধ্যে একটা পসিবল, তাদের বলে দেওয়াই উচিত যে আমি এই সংস্কার করব, এবং আমি আগেই বলেছি সংস্কার ম্যাক্সিমাম করতে গেলে কিছুই হবে না, মিনিমাম নির্বাচনী সংস্কার আর ওই দুর্নীতি পরায়ণদের ধরা, এই দুটো কাজের একটা রোডম্যাপ তার করে দিয়ে এটার জন্য যেটুক সময় লাগে আমার ধারণা সেটুক সময় দেশবাসী তাকে দেবে। সময় নিয়ে কি ধারণা দেওয়া উচিত? হ্যাঁ, এটা তাদের একটা রোডম্যাপ দেওয়া উচিত যে আমি এখন থেকে এটা কিছুটা সে বলেছে যে 3 মাস পরে রিপোর্টগুলো পেলে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে, কিন্তু এত ঝামেলা করার দরকার ছিল না, এতগুলো কমিশনও করার দরকার ছিল না। নির্বাচনী কমিশনের একটা সংস্কারের একটা কমিশন আর আর্থিক সংস্কারের একটা কমিশন, এই দুটো কমিশনের রিপোর্ট 1 মাসের মধ্যে নিয়ে 2 মাস পরে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এখানে হাত দিয়ে কাজগুলো যদি করে যেতে পারতো তাহলে আমরা স্যালুট করতাম এই সরকার। মানুষ কিভাবে নিচ্ছে? মানুষ এটা খুব ভালোভাবে নিচ্ছে না, বলছে এই তো আবার ঝামেলায় পড়লি রে বাবা, এখন সামরিক বাহিনী যদি তোর পক্ষে না থাকে তাহলে তারপরে এই ছাত্রদের দিয়ে তো ট্রাফিক পুলিশ বা থানা পুলিশ ম্যানেজ করা যাবে না, এমনকি সামরিক বাহিনীকেই তো ম্যাজিস্ট্রেসি করে নামাতে না। যত সংস্কারের প্রত্যাশা, প্রত্যেক জায়গায় সংস্কার, আপনি যেখানে হাত দেন সেখানে আসলে অসঙ্গতি আছে ভরি ভরি। সেই জায়গাটি কি ধরেন যে টাইম ফ্রেমের কথা বলছে 18 মাস, সেটিও কি সম্ভব এই সময়ের মধ্যে? সেটা তো 3 মাস তো লেগে যাবে এই রিপোর্টগুলো প্রণয়ন করতে, তারপরে হাত দিলে এক এক জায়গায় এক এক সময় লাগবে।
সুতরাং এটা সম্ভব না। সুতরাং জি। এখানে নিয়ে একটা সন্দেহ উপস্থিত হবে মানুষের যে ডক্টর ইউনূস সেটি চাচ্ছেন সরকারের যে clear করা উচিত। আরো বেশি দিন থাকতে, আর সেনাবাহিনী চাচ্ছে তাকে না রাখতে। আবার মানে বাইরের রাজনৈতিক দল না, আবার সেনাপ্রধান বলেছেন যে ডক্টর ইউনূসের সঙ্গে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন, সেই কথাও আছে। সেই কথাও এটা একটা ধারণা দিয়েছেন যে 18 মাসের মধ্যে হতে পারে। এগুলোর উপরে জল্পনা কল্পনার তো প্রয়োজন নেই। ডক্টর ইউনূসের একটা রোড ম্যাপ তৈরি করে এই রোড অন্তর্বর্তী সরকারকে আসলে ক্লিয়ার করতে হবে। সময় দরকার ততটুকু সময় আমি অনেক ধন্যবাদ দিতে হচ্ছে অধ্যাপক ডক্টর এম এম আকাশ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য নিউজ 24 নিশ্চয়ই অন্য কোনো সময় বিস্তারিত আলোচনা সুযোগ হবে। দর্শক, এই ছিল আজকের জেডএস আর্মি সাইড পলিটিক্স। দেখাবেন নিশ্চয়ই অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।